আচ্ছা, তাহলে তুমি জাতিঙ্গা যাচ্ছ আর আমাকে জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করনি? খুব রাগ করে মোহনকে শিলা এই কথাগুলো বলল। তাই মোহন ওকে ভালোবেসে বলল, আরে বাবা, আমি কোথায় নিজের ইচ্ছায় ওখানে যাচ্ছি? পাঠানো হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, নিজের ইচ্ছায় যাচ্ছি না। আর মাত্র কয়েকদিনই তো ব্যাপার, সামনের মাসে এসে তোমাকেও নিয়ে যাব। একবার ওখানে গিয়ে সবকিছু ম্যানেজ করে নি। আর তুমি তো জানোই অনেক কষ্ট করে এই জবটা পেয়েছি আমি। আর তোমারও তো বোঝা উচিত এটা যে তোমার বর একজন ফরেস্ট অফিসার, কোনো বিজনেসম্যান নয়। ট্রান্সফার তো হবেই, কখনো এখানে কখনো ওখানে। হ্যাঁ হ্যাঁ, যাও, আমার কথা আর কে ভাবে? শিলা মোহনের কথা বুঝতে পারলেও ওর স্বভাব অনুযায়ী এখনো মোহনের ওপর ক্ষিপ্ত ছিল। আর এর কারণটা হলো যে মোহন শিলাকে একা ছেড়ে এর আগে কখনো যায়নি। আর তার উপর জাতিঙ্গার ব্যাপারে অনেক কথা ও আগেই শুনেছিল। শিলা যখন ছোট ছিল ও মাঝে মাঝেই ওর পিসির সাথে সেখানে ঘুরতে যেত। ও জাতিঙ্গার সেই সত্যিটা জানত, যেটা যে কোনো মানুষ শুনলেই ভয়ে কাঠ হয়ে যেত। এত ভয়ানক জায়গা ছিল সেই জাতিঙ্গা। আসামের ডিমা হাসাও জেলার পাহাড়ে অবস্থিত সেই শহর জাতিঙ্গা, যেখানে ভুল করেও কেউ যেতে চায় না। আর এখন মোহন ওইখানে যাচ্ছিল। যখন মোহন সিদ্ধান্ত নিল ও জাতিঙ্গা যাবেই, সে সন্ধ্যের ট্রেন ধরল আর 9টার সময় জাতিঙ্গায় গিয়ে পৌঁছল। স্টেশনে নেমেই জাতিঙ্গা ফরেস্টের চৌকিদার বিনায়কের সঙ্গে দেখা হলো। বিনায়ক, যার বয়স প্রায় 55-এরও বেশি, সে মোহনকে রিসিভ করতে ওখানে পৌঁছেছিল। নমস্কার স্যার। আর দুজনে বিনায়কের বাইকে চেপে জঙ্গলের দিকে এগোতে লাগলো। জঙ্গলের মধ্যে মোহন একটা কোয়ার্টার পেয়েছিল, আর ওর দেখভালের জন্য একটা কেয়ারটেকারের ফ্যামিলিও ওখানে ছিল। তারা স্বামী স্ত্রী এবং 2টো বাচ্চা ছিল। বিনায়ক সন্ধে 6টার পর জঙ্গলের থেকে অনেক দূর নিজের বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ত। একদিন সন্ধ্যায় যখন বিনায়ক বাড়ির জন্য রওনা দিচ্ছিল, তখন সে মোহনকে বলল, স্যার, আজকের রাতে বাইরে বেরোবেন না। যা কিছুই হয়ে যাক না কেন, কেউ যদি আওয়াজ দেয়, শুধু আপনি আপনার ঘরের দরজাটা খুলবেন না। কিন্তু আজ রাতে এমন কি হতে চলেছে যে তুমি আমাকে দরজা খুলতে বারণ করছো? তখন বিনায়ক চেঁচিয়ে বলল, আরে বললাম তো স্যার, আজকে রাতে দরজা খুলবেন না। ব্যাস, যদি আপনি দরজা খোলেন, আমার এটাই ভয় যে ও আপনাকে দেখে ফেলবে। কার কথা বলছো? আচ্ছা, আমি আসছি স্যার। না না, দাঁড়াও বিনায়ক, পুরো কথাটা তো বলে যাও। আমি জানতে চাই কে দেখে ফেলবে আমাকে। মোহন বিনায়কের হাতটা ধরে ওকে আটকে দিল। যখন বিনায়কের মনে হলো হয়তো জাতিঙ্গার আসল সত্যিটা মোহনকে বলতেই হবে, তখন ও বলল, স্যার, আপনি কথা দিন আপনি দরজা খুলবেন না। যদি আপনি সেটা করেন, তাহলেই আমি সত্যিটা বলবো। ঠিক আছে, আমি আমার দরজা খুলবো না। এবার বলো আমাকে। বিনায়ক মোহনকে জাতিঙ্গার আসল কাহিনী বলা শুরু করলো। স্যার, আপনি ভূত প্রেত বা আত্মার উপর বিশ্বাস করেন? কারণ আমি যে কাহিনীটা বলতে যাচ্ছি, জাতিঙ্গায় আসা প্রত্যেকটা মানুষ এই অশুভ শক্তিটাকে অনুভব করেছে। বিনায়ক, আজকালকার দিনে এসব কোথায় হয়? না স্যার, হয়, এখানেই হয়। এটা কোনো সাধারণ জায়গা নয়। জাতিঙ্গা, এটা জাতিঙ্গা, যেখানে আজকের রাত্রে কোনো পাখিও আকাশে ওড়ার দুঃসাহস করে না, কারণ সেখানে মৃত্যু নিশ্চিত। কার মৃত্যু? স্যার, আজ চন্দ্রগ্রহণের রাত, আর জাতিঙ্গার মানুষ এটাই মেনে এসেছে যে এই গ্রহণের রাতে অশুভ আত্মাদের শক্তি অনেক বেড়ে যায়। ও যে কোনো জীবিত আত্মাকে নিজের বশে করার জন্য প্রাণ পর্যন্ত নিয়ে নেয়। আপনি কি এটা জানেন স্যার? আজ রাতে জাতিঙ্গার ওপরে আকাশের মধ্যে উড়ন্ত প্রত্যেকটি পাখি মৃত্যু হয়ে যায়। আর সব থেকে বেশি ভয়ঙ্কর তো এটা যে ওই পাখিগুলো নিজেরাই মাটিতে নিজেদের আছাড় মেরে নিজেরাই নিজেদের প্রাণ নিয়ে নেয়। আপনি কি এর আগে এরকম কোথাও ঘটতে দেখেছেন? দেখেননি না? তাই জন্যই বলছি স্যার, আজ রাতে আপনি কোনো মতেই দরজা খুলবেন না, কারণ জাতিঙ্গার জঙ্গলে কখন কি হয়ে যায় কেউ বলতে পারবে না। এখানে আজকের রাতে যেই বাইরে বেরিয়েছে সে আজ অব্দি জীবিত ফেরেনি। এটা বলেই বিনায়ক বাইক স্টার্ট করলো আর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে মোহন নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে বিনায়ককে ততক্ষণ দেখতে থাকলো যতক্ষণ না বিনায়ক মোহনের দৃষ্টি থেকে উধাও হয়ে গেল। মোহন এই কথাটা যখন ফোনের মাধ্যমে শিলাকে জানালো, তখন সেও মোহনকে বাড়ির বাইরে বেরোতে না করল। শিলা বলল যে চৌকিদার যে গল্পটি বলেছেন সেটা একদম সত্যি। রাত যত বাড়ছিল, জঙ্গলের অন্ধকার যেন মোহনকে প্রচন্ড অস্থির করে তুলছিল। কি প্রয়োজন ছিল বিনায়কের এত ভয়ঙ্কর একটি গল্প শোনানোর? মোহন মনে মনে ভাবছিল। কেয়ারটেকারের বাচ্চারা মোহনের খাবার দিয়ে গেল। মোহন ইশারা করে বলল টেবিলে রেখে দিতে। বাচ্চারা মোহনকে আর চোখে দেখতে দেখতে
সেই ঘর থেকে বেরিয়ে গেল। ঘড়িতে 11টা বাজলো, 12টা বাজলো, আর এখন সময় হয়েছিল ঠিক রাত 1টা। কিন্তু মোহনের ঘুম কোথাও যেন উধাও হয়ে গেছিল। হঠাৎ করে ওর দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়তে থাকে। মোহন, যে আগে থেকেই ভয় পেয়েছিল, তার সাহস হয়ে ওঠেনি যে সে জিজ্ঞাসা করবে যে আসলে দরজায় কে কড়া নাড়ছে, কে ডাকছে মোহনকে। মোহন একদম চুপ হয়ে গেল। মোহন ভাবছিল ওর দরজার বাইরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। যখন অনেক ডাকার পরেও দরজা কেউ খুলছিল না, তখন কড়া নাড়ার আওয়াজ আরো বেড়ে গেল। এইবার দরজাটা জোরে জোরে ধাক্কানো হচ্ছিল। বাইরে যারাই দাঁড়িয়ে ছিল না কেন, তাদের আওয়াজ খুবই কর্কশ ছিল। এমন মনে হচ্ছিল যেন মানুষের মধ্যে কোনো জানোয়ার ঢুকে গেছে। বাইরে চলে আসুন স্যার, একটা ভীষণ ভয়ঙ্কর আওয়াজ ঘরের ভেতরে শোনা গেল। আমরা জানি যে আপনি ঘুমোননি। আপনি তো বিনায়কের কাহিনী শুনেছিলেন, আমাদের কাহিনীটাও তো শুনে নিন মোহন বাবু। বাইরে আসুন না। এই আওয়াজ একটি মহিলার ছিল। কিন্তু এটা কেমন আওয়াজ? এমন একটি আওয়াজ যেটা শুনেই মানুষ ভয় পাবে। কে তুমি, আর আমার সাথে কি দরকার তোমার? প্রচন্ড ভয় পেয়ে মোহন এটা জিজ্ঞাসা করল। বাইরে আসুন আর নিজেই দেখে নিন মোহন বাবু। বাইরে থেকে এই আওয়াজটা এলো। মোহন প্রচন্ড ভয় পেয়েছিল। বিনায়কের বলা প্রত্যেকটা কথা ওর মনে পড়ছিল, কিন্তু ও নিজেকে খুব অসহায় মনে করছিল। আমি সাহায্য চাইবো কার কাছে? হঠাৎ করে ওর মাথায় কেয়ারটেকারের ফ্যামিলির কথা মনে পড়ল। এই আশা নিয়ে যে কেয়ারটেকার ফ্যামিলি হয়তো ওকে কিছু সাহায্য করতে পারবে, তাই ও আস্তে আস্তে নিজের পা সেই জানলার দিকে এগোতে লাগলো যেটা কেয়ারটেকারের কোয়ার্টারের সামনে খুলে। যে দৃশ্য মোহন দেখলো সেটা দেখে মোহনের চক্ষু ছানা বড়া হয়ে গেল। এটা কি? এরা কেয়ারটেকারের বাচ্চারা? কিন্তু এরা এটা কি করছে? আসলে মোহন কেয়ারটেকারের বাচ্চাদের মাটিতে পড়ে থাকা সেই মৃত পাখিদের খেতে দেখে নিয়েছিল। মোহন যখন এসব দেখছিল, হঠাৎ করে বাচ্চাদের নজর মোহনের দিকে যায়। ওদের চোখ দুটো লাল ছিল, যেন চোখে আগুন জ্বলছে। মোহনকে দেখে ওরা সেদিকে দৌড়ালো যেদিকে মোহনের কোয়ার্টারের দরজা ছিল। এসব দেখে মোহন একেবারে হতবাক হয়ে যায়। যেই ওর জানলা বন্ধ করে পিছন ফিরলো, ও দেখলো টেবিলে রাখা খাবার কাঁচা মাংসের মতো হয়ে গেছে আর প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছিল। কিন্তু আসলে এসব হচ্ছে কি করে? মোহন এইসব ভাবছিলই, কিন্তু তখন দরজার বাইরে আরো দুটো মানুষের ছায়া দেখতে পায়। সব মিলিয়ে এবার ওর দরজার বাইরে মোট 4টে লোকের ছায়া দেখা যাচ্ছিল। দরজার বাইরে অদ্ভুত একটা শব্দ শোনা যাচ্ছিল। সেই জঙ্গলে সেই সময় মোহন নিজেকে খুব একা মনে করছিল। শিলা আর বিনায়কের কথাগুলো মনে করে ওর ভয় আরো বেড়ে যাচ্ছিল। ও মনে মনে ভগবানের নাম জপ করতে লাগলো। আর অন্যদিকে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষেরা কখনো কাঁদছিল আর কখনো এভাবে হাসছিল যে সেই হাসিও কারোর প্রাণ নিয়ে নিতে পারে। বাইরে চলে আসুন স্যার, শুধু আজকে রাতটাই আছে আমাদের কাছে। আপনাকে স্বীকার যে করতে হবে, এতদিন ধরে এই দিনটারই তো অপেক্ষা করছিলাম আমরা। অপেক্ষা করছিলে? কিসের জন্য অপেক্ষা করছিলে? তখন ও বাইরে থেকে আসা আওয়াজটাকে জিজ্ঞাসা করলো। আমি তো তোমাকে চিনি পর্যন্ত না, কে তুমি? বাইরে চলে আসুন স্যার, না হলে এরা প্রাণে বাঁচবে না। মোহন প্রচন্ড ঘাবড়ে গেছিল। এরা ঠিক কারা যারা ঠিক দরজার বাইরে, আর ওরা কাউকে মারার কথা বলছে? দরজার বাইরে করোনার আওয়াজ বেড়েই চলেছিল। মোহন ভয় পেয়ে নিজের ঘরে একটি কোণায় চুপচাপ এটাই অপেক্ষা করছিল যে কেউ এসে ওকে ঠিক উদ্ধার করবে। সারা রাতে এসবই ঘটে গেল। দরজার বাইরে ওই ভয়ঙ্কর চিৎকার আর বাচ্চাদের হাসি মোহনের প্রাণ নিয়ে নিচ্ছিল। এই চূড়ান্ত ভয়ের মধ্যে কখন যে মোহন ঘুমিয়ে পড়ল। সকালে যখন চোখ খুলল, সেই দৃশ্য দেখে মোহনের পায়ের তলার মাটি সরে গেল। মাটিতে পড়ে থাকা পাখির অগন্তি সংখ্যা দেখে মোহন অবাক হয়ে গেল, কিন্তু একটাও পাখি বেঁচে ছিল না। নিজের কোয়ার্টার থেকে কোনো রকমে বেরিয়ে যখন মোহন কেয়ারটেকারের কোয়ার্টারের দিকে এগোলো, তখন ভয় ও দেখলো যে ঘরের বাইরে রক্ত পড়ে আছে আর কেটে টুকরো হয়ে পড়ে থাকা কটা পাখি। মোহন তখন কেয়ারটেকারকে ডাক, কিন্তু কোনো উত্তর পেল না। ও যত এগিয়ে যাচ্ছিল, ঠিক ততটা ওর গত রাতের ঘটনা মনে পড়ছিল, যখন ও দেখেছিল কেয়ারটেকারের বাচ্চাদের ঠিক একই জায়গায় বসে সেই মৃত পাখিগুলোদের দেহ সেই বাচ্চাগুলো চিবোচ্ছিল। কিন্তু সাহস করে ও এগিয়ে যায়, আর যেই ও কেয়ারটেকারের ঘরের দরজাটা খুলল, তখন ওর গলার থেকে ভয়ে চিৎকার বেরিয়ে এলো। বিনায়ক ওর নিজের বাইকটা ছেড়ে ওই একই দিকে দৌড়তে লাগলো যেদিক থেকে চিৎকার শোনা যাচ্ছিল। বিনায়ক দেখতে পেল যে ফরেস্ট অফিসার মোহন কেয়ারটেকারের কোয়ার্টারের বাইরে অজ্ঞান হয়ে পড়েছিল।
আর কেয়ারটেকারের গোটা ফ্যামিলি গলায় দড়ি দিয়ে ঝুলছিল। এই দৃশ্য দেখে বিনায়কও প্রথমে একটু ভয় পেয়ে গেল, কিন্তু ও সাহস করে মোহনের মুখে জল ছিটিয়ে মোহনকে জাগানোর চেষ্টা করল। কিছুক্ষণের মধ্যেই মোহনের জ্ঞান ফিরে আসে। ঘটনাস্থলে পুলিশ এবং ফরেনসিক ডিপার্টমেন্ট উপস্থিত হলো। কেয়ারটেকারের ফ্যামিলির অটোপসির রিপোর্ট এলো। মোহন চমকে গেল আর দৌড়তে দৌড়তে বিনায়কের কাছে এলো। দেখো দেখো বিনায়ক, এতে কি লেখা আছে? এতে লেখা আছে যে কেয়ারটেকারের ফ্যামিলি রাত্রি 12টার সময় সুইসাইড করেছে, কিন্তু আমি নিজের চোখে ওদের রাত 1টার সময় দেখেছি, যখন কেয়ারটেকারের বাচ্চারা মাটিতে পড়ে থাকা পাখিগুলোকে কাঁচা চিবিয়ে খাচ্ছিল। আর আমাকে দেখা মাত্রই ওরা দৌড়ে আমার চোখের সামনে থেকে দূরে চলে গেল। তারপর মোহন বিনায়ককে গত রাতের সমস্ত ঘটনা বুঝিয়ে বলল। বিনায়ক গম্ভীর গলায় মোহনকে বলল, আমি বলেছিলাম না আপনি দরজা খুলবেন না? কাল রাতে যদি আপনিও দরজা খুলে দিতেন আপনারও এই একই অবস্থা হতো স্যার। আপনি জানেন স্যার, এই জঙ্গলের নিয়মটাই এরকম। এখানে এরকম প্রচুর রহস্য মাটির তলায় লুকিয়ে আছে, যাকে খুঁড়ে না বের করাটাই বুদ্ধিমানের কাজ। কেয়ারটেকারের ফ্যামিলি খুব ভালো একটা ফ্যামিলি ছিল, কিন্তু কাল রাতে ওরা একটা ভুল করে ফেলে। কি ভুল? বাচ্চারা কালকে আপনাকে খাবার দেবার পরে দরজা বন্ধ করতে ভুলে গেছিল স্যার। এই কথাটা বলার সময় বিনায়কের মুখে একটা অদ্ভুত হাসি ছিল। সেটা দেখে মোহন চমকে গেছিল। মোহন মনে মনে কিছু ভাবতে ভাবতে ও নিজের ঘরের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই ওর মনে পড়ল যে বিনায়ককেও এই কথাটা বলেইনি যে বাচ্চারা রাতে ওকে খাবার দিতে এসেছিল। এই কথাটা বিনায়ক জানতে পারলো কি করে? তখন ওর বুঝতে আর দেরি হলো না যে বিনায়কই নয় তো। মোহন তৎক্ষণাৎ নিজের ঘরে গেল এবং তাড়াতাড়ি নিজের লাগেজ প্যাক করে এদিক ওদিক না দেখে জঙ্গল থেকে বাইরের দিকে দৌড়তে লাগলো। মোহন একবারও পিছনে ঘুরে তাকানোর দুঃসাহস করল না, যতক্ষণ না মোহন জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলো। সেই মুহূর্তের পর থেকে ও বিনায়ককে আর কোনো দিনও দেখেনি, কিন্তু আজও বিনায়কের সেই অদ্ভুত হাসি মোহনকে ভয় নাড়িয়ে দেয়। আজ মোহনের বয়স প্রায় 70 বছর। ওর নাতি পুতি যখনই ওকে এই বিষয়ে কোনো প্রশ্ন করে, তখন মোহন তাদেরকে এই বিষয়ে কোনো কথা বলতে মানা করে দেয়, কারণ মোহন জানে যে বিনায়ক আজও ওই জঙ্গলেই আছে। সারাদিন লোকের দৌড়াদৌড়িতে আর দোকানদারের হাঁক ডাকের পরে দিনের পরে রেলওয়ে স্টেশনটা রাত্রি হতে হতেই একেবারে নিস্তব্ধ হয়ে যায়। কোনো ট্রেন স্টেশনে দাঁড়ায় না সে সময়। রেলওয়ে স্টেশনের মেন গেটে একটা বড় তালা ঝুলে যায়, আর নোটিশ বোর্ডের মধ্যে লেখা থাকে রাত্রিবেলা 12টা থেকে 3টে অবধি এই রেল স্টেশনে আসা বারণ আছে। মুকুল সবে সবে ইঞ্জিনিয়ার হয়েছে। ও ভারতীয় রেলওয়ে টেকনিক্যাল ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। ওই চাকরিতে জয়েন করার জন্য ওকে দুঙ্গারপুর যেতে হবে। যখন ও গুগলে দুঙ্গারপুর সম্পর্কে সার্চ করেছিল, ও দেখেছিল একটা ছোট্ট জায়গা যেখানে আশেপাশে প্রচুর গাছগাছালি আর খুব সুন্দর আবহাওয়া বাস করার জন্য। এই সমস্ত জেনে জয়নিং এর জন্য ও এক্সাইটেড হয়ে গেছিল। কিন্তু তখনই ওর চোখ একটা আর্টিকেলের দিকে গেল, যেখানে লেখা ছিল দুঙ্গারপুর ভৌতিক রেলওয়ে স্টেশন। ও সঙ্গে সঙ্গে আর্টিকেলটা পড়লো আর জোরে জোরে হাসতে লাগলো। ওর মা ওকে মোবাইলে কিছু একটা পড়তে এবং হাসতে দেখে ওর কাছে এলো আর বলল, কি হয়েছে মুকুল? কি দেখে তুই এত হাসাহাসি করছিস বাবা? আরে কিছু না মা, পৃথিবীর লোক চাঁদে মঙ্গলে পৌঁছে গেল আর আমরা কিনা এখনো ভূত প্রেতের মধ্যেই আটকে আছি। গুগলে দুঙ্গারপুরের সম্পর্কে সার্চ করছিলাম আর সেখানে দেখলাম কিনা লেখা আছে দুঙ্গারপুর একটা ভৌতিক রেলওয়ে স্টেশন, যেখানে কোনো ট্রেন রাত্রিবেলা 12টা থেকে 3টে অবধি দাঁড়ায় না, আর কেউই নাকি সেই সময় রেলওয়ে স্টেশনে আসে না, বাইরে তালা ঝুলিয়ে রাখে। বাবা, এটা তো সেই স্টেশনই না যেখানে তোকে জয়েন করতে হবে? হ্যাঁ, প্রথম চাকরি, প্রথম জয়েনিং, সেটাও কিনা এরকম ভৌতিক জায়গায়। আমি তোকে যেতে দেব না বাবা। মা, পরশুদিন আমার জয়েনিং, তুমি সমস্ত ব্যবস্থা করে দাও, আমাকে জয়েনিং করতেই হবে, ওকে? মা এত করে বারণ করা সত্ত্বেও মুকুল কিন্তু শুনল না, আর ও দুঙ্গারপুর পৌঁছে গেল। খুব অল্প লোকজনে ঘেরা একটা ছোট্ট রেলওয়ে স্টেশন, আর স্টেশনের বাইরে বহু দূর অব্দি গাছগাছালি, অল্প অল্প বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর একটা আবহাওয়া। এই সমস্ত কিছু দেখে বুক ভরে শ্বাস নিল। মা শুধু শুধু ভয় পাচ্ছিল। এত সুন্দর আবহাওয়া, ছোট শহর, কিন্তু কি সুন্দর। জানি না এত সুন্দর একটা জায়গায় কেউ ভূতের কথা কি করে বলতে পারে। বাংলায় পৌঁছে কিছুক্ষণ আরাম করার পর ও নিজের অফিসে গেল।
অফিসের মধ্যে বসে থাকা একজন বয়স্ক লোককে নিজের পরিচয় দিল। ওয়াও, দ্যাটস গ্রেট। আরে বাহ, বহুদিন পর কেউ ডুঙ্গারপুরে পোস্টিং নিল। আরে অনেক লোক তো এই ডুঙ্গারপুরের কথা শুনে এখানে জয়েনিং করার কথা কখনো ভাবতেই চায় না। প্রাউড অন ইউ ইয়াং বয়। আমিও ইন্টারনেটে এটাই পড়েছিলাম, আর আপনিও সেই কথাটাই বললেন। এমন কি আছে এখানে? বয়স্ক লোকটা হঠাৎ করে কিছু একটা ভাবতে লাগলো যেন। এখানে এই রেলওয়ে স্টেশনে রাত্রি 12টা থেকে 3টে অবধি যাওয়া আসা বারণ। লোকেরা বলে এখানে আশেপাশে জঙ্গলে নাকি ডাকাতেরা থাকে। ওই ডাকাতেরই একটা দল একবার একটা মালগাড়ি, যেটা মহারাষ্ট্রের মারাঠা সাম্রাজ্যের গুপ্তধন নিয়ে দিল্লিতে যাচ্ছিল, ওই গাড়িতে লুটপাট করার চেষ্টা করেছিল। মালগাড়িতে থাকা সৈনিকদের সঙ্গে ডাকাতের খুব লড়াই হয়েছিল, যার ফলে স্টেশনে প্রচুর লোকের খুব বাজেভাবে মৃত্যু হয়েছিল। অনেক ডাকাতেরাও ওখানে মারা গেছিল। লোকেরা বলে আজও নাকি ওই সমস্ত আত্মারা এখানে ঘোরাফেরা করে, আর রাত্রিবেলা 12টা থেকে 3টের মধ্যে ওটাই রাত্রের ভূতেদের সময় বলা হয়। হোয়াট রাবিশ! এটা সম্ভব নয়। আজকালকার ছেলেমেয়েরা তো সবকিছুকে অসম্ভবই মনে করে, কিন্তু তুমি মানো আর নাই মানো, এটাই কিন্তু সত্যি কথা। তাই তো শুধু এখানকার লোকেরাই নয়, রেলওয়ে ডিপার্টমেন্টের লোকেরাও এই কথাটাকে মানে। 12টা থেকে 3টে অবধি যে কোনো ট্রেন এখান দিয়ে যায়, এখানে সেই ট্রেনগুলোকে থামানো হয় না। রাত্রিবেলা তুমি যদি স্টেশনের বাইরে দিয়ে যাও, ওই লোকেদের চিৎকার চেঁচামেচি তুমি শুনতে পাবে। আরে এ সমস্ত লোকের মনের ভুলও তো হতে পারে, আর আমি খুব তাড়াতাড়ি এই ভুলটাকে শুধরে দেব। রেলওয়ে স্টেশনে যখন আমি চাকরি পেয়েছি, তখন এটাকে ভৌতিক রেলওয়ে স্টেশন থেকে সাধারণ রেলওয়ে স্টেশনে পরিণত করেই আমি ছাড়বো, দেখবেন আপনি। বাবা, ভুল করেও তুমি কিন্তু ওদের পিছনে যেও না একদম। ভুল করেও তুমি যদি ওদের ওখানে পৌঁছে যাও, তাহলে ওটাই তোমার জীবনের শেষ রাত হবে। এখন তো সেটা সময় ঠিক করবে, ওটা আমার জীবনের শেষ রাত হবে নাকি এই স্টেশন থেকে ভৌতিক ট্যাগটা একেবারেই সরে যাবে। মুকুল ডুঙ্গারপুরকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখন ওখানকার লোকজনেরা রাত্রি হওয়ার আগেই স্টেশন খালি করে দেয়। স্টেশনের মধ্যে একটা বড় তালা ঝুলে যায়, আর বাইরে দাঁড়ানো সিকিউরিটি গার্ড কাউকে ভেতরে আসতেই দেয় না। মুকুল বহুবার চেষ্টা করেছিল, কিন্তু কখনোই ও স্টেশনের ভেতরে যাওয়ার সুযোগ পায়নি। কিছুদিনের মধ্যেই ও সুযোগটা পেল। রাত্রি 10টার সময় একটা লোকাল ট্রেন হঠাৎ করে খারাপ হয়ে গেল। মুকুল স্যার, একটা এমার্জেন্সি আছে, ট্রেনের ইঞ্জিন কাজ করছে না, ওটাকে ঠিক করতে হবে যাতে প্ল্যাটফর্ম খালি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই স্টেশনে পৌঁছাচ্ছি। মুকুল যখনই স্টেশনে পৌঁছালো, আশেপাশের লোকজন ওকে খুব ভরসার চোখে দেখছিল। তখনই ঘড়িতে 11টা বাজলো। যখনই 11টা বাজলো, সমস্ত লোকজনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। স্যার তাড়াতাড়ি করুন, আমাদের হাতে সময় খুব কম। 11টা বেজে গেছে, 12টা বাজার আগে প্ল্যাটফর্ম খালি করতে হবে, কারণ ওই ট্রেন এই প্ল্যাটফর্মেই আসে। আরে অনেক হয়েছে তোমাদের বকবক, আমাকে আমার কাজ ঠিক মতো করে করতে দাও, চুপ করো। এই কথাটা বলেই ও মোবাইলের মধ্যে এইখানে আসা গাড়ির টাইমটা চেক করতে লাগলো। এখন এখান থেকে দুরন্ত এক্সপ্রেস পাস করবে, আর ওই গাড়িটা এখানে থামেও না। লাস্ট স্টেশনে স্টেশন মাস্টারকে খবর পৌঁছে দাও, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এই মুহূর্তে কোনো গাড়ি আসতে পারবে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করার চেষ্টা করছি। মুকুল আর ওর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিলে ওই বন্ধ ট্রেনের ইঞ্জিনের গন্ডগোলটা অনেক খোঁজার চেষ্টা করলো। ওরা কোনো প্রবলেমই খুঁজে পাচ্ছিল না, যে কারণে ট্রেনটা চালু হতে পারছিল না। তখনই ওরা দেখলো একটা খালি ইঞ্জিন ওই ট্রেনের সামনে এসে দাঁড়ালো। ট্রেনের ড্রাইভার খুব তাড়াতাড়ি ওই ট্রেনটাকে ইঞ্জিনের সাথে জুড়ে দিল, আর স্টেশন ছেড়ে ট্রেনটা বেরিয়ে গেল। ট্রেনটা যাওয়া মাত্রই সমস্ত লোক স্টেশন খালি করতে লাগলো, কিন্তু লোকেদের মন থেকে ভয়টাকে দূর করার জন্য এটাই ছিল মুকুলের কাছে সঠিক সময়। সেই জন্য ও স্টেশনের মধ্যে একটা চেয়ারের মধ্যে লুকিয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যে পুরো স্টেশন খালি হয়ে গেল, আর স্টেশনের ওয়াচম্যান গেটের মধ্যে একটা বড় তালা ঝুলিয়ে দিল। যখনই 12টা বাজলো, স্টেশনের পরিবেশটা বদলে যেতে লাগলো। হঠাৎ করে মুকুলের শীত করতে লাগলো। ও নিজের হাতের মধ্যে হাত ঘষতে ঘষতে এদিক ওদিক দেখতে লাগলো। এখানে হঠাৎ করে স্টেশনের মধ্যে টেম্পারেচার ডাউন হয়ে গেল কি করে? এত ঠান্ডা লাগছে কেন আজকে? মুকুল নিজেকে গরম করার জন্য নিজের পকেট থেকে একটা সিগারেট বার করলো আর জ্বালিয়ে সিগারেটটা খেতে লাগলো। মুকুল সবেমাত্র একটা টান দিয়েছে, হঠাৎ করে স্টেশনের পরিবেশ বদলে যেতে লাগলো। নতুন ধকধকে চকচকে খুব সুন্দর এই স্টেশনটা স্বাধীনতার আগে স্টেশনের মতো হয়ে গেল। হঠাৎ করে সেখানে অনেক লোকজন এদিক ওদিক যেতে লাগলো। অনেক লোক কোন একটা গাড়ি আসার জন্য অপেক্ষা করছে। দূর থেকে ঘোড়ার টকবক টকবক আওয়াজ আসছিল।
যখন স্টেশনের মধ্যে ঘোড়ায় বসা ডাকাতেরা এসে পৌঁছালো, ওখানে দাঁড়ানো লোকজনেরা খুব ভয় পেতে লাগলো। ওই ডাকাতেরা তাদের পুরনো বন্দুক দিয়ে লোকেদের খুন করছিল। লোকেরা চিৎকার আর্তনাদ করছিল। তখনই দূর থেকে একটা মালগাড়ি আসার শব্দ শোনা গেল। মালগাড়ির দরজার মধ্যে পাহারাদার পাহারা দিচ্ছিল। ডাকাতেরা লোকজনেদের ছেড়ে দিয়ে প্রথমে মালগাড়ির ড্রাইভারকে গুলি করতে লাগলো। ড্রাইভার ওখানে মরে গেল। গাড়ি ড্রাইভার ছাড়াই এগিয়ে চলেছিল। একজন পাহারাদার এগিয়ে গিয়ে ড্রাইভার যেখানে দাঁড়িয়েছিল সেইখানে গিয়ে দাঁড়ালো, আরও মালগাড়ির স্পিডটা বাড়িয়ে দিল। ততক্ষণে ডাকাতেরা মালগাড়িটাকে কবজা করে ফেলেছিল। ওরা পাহারাদারকেও খুন করে মালগাড়িটাকে ওই স্টেশনে দাঁড় করিয়ে দিল। কিছু লোকজন আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ডাকাতেরা তাদেরকেও খুন করলো। এই কিছুক্ষণ আগে যে স্টেশনটা মানুষজনের হাসাহাসি আনন্দে ভর্তি হয়েছিল, সেখানেই এখন আর্তনাদ চিৎকার শোনা যেতে লাগলো। সমস্ত মানুষ একে অন্যকে বাঁচানোর চেষ্টা করছিল। মুকুল ও লোকজনেদের বাঁচানোর জন্য নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো আর ডাকাতদের চিৎকার করে বলতে লাগলো, দাঁড়াও তোমরা, খবরদার তোমরা যদি কোনো বাচ্চা এবং মহিলাদের গায়ে হাত লাগিয়েছো। মুকুল চিৎকার করা মাত্রই সমস্ত লোক মুকুলের দিকে তাকালো। যে সমস্ত পাহারাদার, ডাকাত এবং মানুষেরা মরে গেছিল, তারা সবাই উঠে চলতে আরম্ভ করলো। সবার চেহারা বদলে গেছিল। এই রকম সমস্ত ভয়ঙ্কর লোকেদের ওর দিকে আসতে দেখে মুকুল ভয় পেয়ে দৌড়তে আরম্ভ করলো। কিন্তু সব লোক ওর দিকেই এগিয়ে যাচ্ছিল। বাইরে বেরোনোর জন্য ও গেটের দিকে এগোতে লাগলো, কিন্তু ওখানে তালা লাগানো ছিল। সবাই এসে ওর চারপাশে দাঁড়িয়ে পড়লো। যখনই সকালে সূর্যটা উঠল, দারোয়ান দরজা খোলার জন্য সেখানে এসে পৌঁছালো। গেটের পাশেই মুকুলের মৃতদেহ পড়েছিল। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওর মৃত্যু হার্ট অ্যাটাকের ফলেই হয়েছিল। কিন্তু সকলেই জানতো যে মুকুলের মৃত্যুর আসল কারণটা কি। পরের দিন রাত সেই একই পরিবেশ ছিল, শুধু বদল ছিল একটাই, ওই লোকেদের ভিড়ের মধ্যে এখন মুকুলও উপস্থিত ছিল। কি আপনারাও বুঝি রাত্রিবেলা ডুঙ্গারপুর স্টেশনে ঘোরার কথা ভাবছেন নাকি?